৮ বছর পর আইপিএস হয়ে ফিরল স্বামী, ইটের ভাটায় কাজ করতে দেখল স্ত্রীকে। তারপর যা হল তা দেখে মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি সত্য ঘটনা। জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারপুর নামের একটি ছোট গ্রাম আছে। এই গ্রামেই থাকত অরুণ, যাকে সবসময় ক্লান্ত দেখাত। সাধারণ এক ছেলে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জেদ। তার বাবা ছিলেন এক ছোট কৃষক, কিন্তু ঋণ আর অসুস্থতা তাকে আর কাজ করার মতো অবস্থায় রাখেনি। ঘর সামলাতে সামলাতে মাকেও বৃদ্ধা দেখাতে শুরু করেছিল। সংসারে উপার্জনকারী বলতে আসলে একমাত্র অরুণই ছিল। সকাল হতেই সে খেতে মজুরির কাজ করতে বেরিয়ে পড়ত। রাতে সে বাড়ির বাইরে ভাঙা খাটিয়ায় বসে পড়াশোনা করত। আশেপাশের লোকেরা তাকে দেখত আর মাথা নেড়ে এগিয়ে যেত। পড়ে কি করবে, শেষমেশ তো মজুরিই করতে হবে, অনেকেই এই কথা বলত। অরুণ কিছুই বলত না, শুধু বইয়ের পাতায় চোখ গেঁথে রাখত। তার স্বপ্ন একদম পরিষ্কার ছিল, আইপিএস হওয়া। গ্রামে হয়তো খুব কম মানুষই এই নামটি ঠিকমতো শুনেছিল, কিন্তু অরুণ জানত যে এটি এমন এক চাকরি যার মাধ্যমে একজন মানুষ অন্যের জীবন তো বটেই, নিজের জীবনও বদলে দিতে পারে। সেই বছর গ্রীষ্মকালে গ্রামের কাছে একটি বড় ইটের ভাটা তৈরি হল। বাইরে থেকে মজুররা আসতে শুরু করল। ট্র্যাক্টর, ট্রাক, টিনের ঘল আর দিনরাত ওঠা ধোঁয়া, পুরো এলাকাটাই বদলে গেল। একদিন অরুণও সেখানে কাজ করতে পৌঁছাল। মজুরি একটু বেশি পাওয়া যেত, তাই সে ভাবল কিছু টাকা বেঁচে যাবে। দুপুরের কড়া রোদ ছিল। মাটি দিয়ে ভরা মাঠে মজুররা ঝুঁকে পড়ে ইঁট বানাচ্ছিল। অরুণ পানি খাবার জন্য ছায়ায় গেল। তখন সে প্রথমবার তাকে দেখল। একজন নারী, বয়স আনুমানিক ২৫-২৬ বছর, রোদে পোড়া চেহারা, মাথায় ভেজা মাটির ভারী গামলা, আর চোখে এমন এক ক্লান্তি যেন অনেক বছর ধরে সে ঠিকমতো ঘুমায়নি। সে বাকি নারীদের থেকে আলাদা ছিল, বেশি কথাও বলত না, হাসতও না। অরুণ শুধু এক পলক দেখল এবং চোখ সরিয়ে নিল। সন্ধ্যা পর্যন্ত কাজ চলল। মজুরি ভাগ করার সময় জানা গেল তার নাম অঞ্জলি। সে পাশের জেলার কোনো এক গ্রাম থেকে এসেছিল। তার সাথে কোনো পরিবার ছিল না। সে একাই থাকত ভাটার পেছনে তৈরি করা ছোট একটি কুঁড়ে ঘরে। এরপরের কয়েকদিন শুধু এতটুকুই পরিচয় থাকল, এক জায়গায় কাজ করা দুজন মজুর। কিন্তু ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করল। একদিন কাজের পর অরুণ বসে বই পড়ছিল। বাকি মজুররা রান্না করে খেয়ে নিয়েছিল। অন্ধকার ঘনিয়ে আসছিল। হঠাৎ কেউ একজন তার পাশে একটি স্টিলের থালা রেখে দিল। সে দেখল অঞ্জলি দাঁড়িয়ে আছে। খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, সে নিচু গলায় বলল। অরুণ চমকে উঠল। না, আমার কাছে খাবার আছে, সে মিথ্যা বলল। অঞ্জলি কোনো তর্ক না করেই শুধু বলল, মিথ্যে বলো না, সারাদিন তুমি কিছুই খাওনি। সে চলে গেল। অরুণ কিছুক্ষণ থালাটার দিকে তাকিয়ে রইল। তাতে সাধারণ ভাত আর আলুর তরকারি ছিল। কিন্তু সেই মুহূর্তে তার মনে হল এটা শুধু খাবার নয়, কারো ভরসা। সেই দিনের পর থেকে এটা রোজগার নিয়মে পরিণত হল। অঞ্জলি কিছু না বলেই খাবার রেখে যেত, আর অরুণও কিছু না বলে খেয়ে নিত। এক রাতে সে সাহস পড়ে জিজ্ঞেস করেই ফেলল, তুমি এমন কেন করো? অঞ্জলি কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তুমি বাকিদের মতো ন, তুমি এখান থেকে একদিন বেরিয়ে যাবে। কোথায়? অরুণ জিজ্ঞেস করল। যেখানে তোমার স্বপ্ন আছে। অরুণ প্রথমবারের মতো হাসল। সবাই বলে স্বপ্ন দেখা বেকার। অঞ্জলি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, সবাই ভুলও হতে পারে। সেই দিনের পর থেকে দুজনের মধ্যে কথা শুরু হলো, ছোট ছোট সাধারণ কিন্তু প্রয়োজনীয় কথা। অঞ্জলি নিজের ব্যাপারে খুব কমই বলত। শুধু এতটুকুই জানা গেল যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং সে অনেক বছর ধরে মজুরি করে বেঁচে আছে। অরুণের জীবনে প্রথমবারের মতো মনে হল যে কেউ তাকে বোঝে। কয়েক সপ্তাহ পর গ্রামের স্কুলের মাস্টারমশাই অরুণকে বললেন যে যদি সে সত্যি আইপিএস হতে চায় তবে তাকে শহরে গিয়ে প্রস্তুতি নিতে হবে, গ্রামে থেকে এটা সম্ভব নয়। এই কথা শুনে অরুণের পায়ের তলা থেকে মাটি সরে গেল। শহরে যাওয়া মানে টাকা, থাকার জায়গা, বইপত্র, সবকিছুর প্রয়োজন। সেই রাতে সে ভাটাকে এছনে একা বসেছিল। বই খোলা ছিল, কিন্তু সে পড়ছিল না। অঞ্জলি এসে তার পাশে বসল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। অরুণ প্রথমবারের মতো হার মানা গলায় বলল, শহরে যেতে হবে, কিন্তু আমি যেতে পারব না। কেন? টাকা নেই। কিছুক্ষণ দুজনই চুপ থাকল। দূরে ভাটার আগুন জ্বলছিল, আর বাতাসে ছাই উঠছিল। অঞ্জলি কিছুই বলল না, শুধু উঠে চলে গেল। অরুণ ভাবল, হয়তো কথা ওখানেই শেষ।
কিন্তু কিছুক্ষণ পর সে ফিরে এলো। তার হাতে একটি পুরনো কাপড়ে বাঁধা কিছু ছিল। সে সেটা অরুণের সামনে রেখে দিল। এটা নাও, সে বলল। অরুণ খুলে দেখল ভেতরে নোট ছিল, বেশ কিছু টাকা। সে ঘাবড়ে গেল। এগুলো কোথা থেকে আনলে? অঞ্জলি চোখ নামিয়ে নিল। আমার কাজে আসবে। না, তোমার কাজে আসবে। না, আমি নিতে পারি না, অরুণ সাথে সাথেই বলল। অঞ্জলির কণ্ঠস্বর প্রথমবারের মতো কঠোর হল। যদি না নাও, তবে আমার মনে হবে তোমার নিজের স্বপ্নের উপরই তোমার কোনো ভরসা নেই। অরুণ চুপ হয়ে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, এগুলো তোমার? অঞ্জলি তাকে মাঝপথেই থামিয়ে দিল। কিছু জিজ্ঞেস করো না, শুধু যাও। তার চোখে জল ছিল না, কিন্তু কষ্টটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। অনেকক্ষণ চুপ থাকার পর অরুণ টাকাগুলো তুলে নিল। সেই মুহূর্তে হয়তো তার ধারণাও ছিল না যে কেউ তার জীবনের শেষ সম্বলটুকু অরুণের স্বপ্নের উপর বাজি রাখছে। কয়েকদিন পর শহরে যাওয়ার দিন চলে এলো। বাসস্ট্যান্ডে ভিড় ছিল, ধুলো উড়ছিল আর গরম বাতাস বইছিল। অরুণের কাছে একটি ছোট ব্যাগ ছিল, কিছু জামাকাপড় আর বই। অঞ্জলি একটু দূরে দাঁড়িয়েছিল। আমি ফিরে আসব, অরুণ বলল। অঞ্জলি শুধু এতটুকুই জিজ্ঞেস করল, সত্যি? হ্যাঁ। বাস চলতে শুরু করল। অরুণ জানালা দিয়ে তাকে দেখতে থাকল। অঞ্জলি ওখানেই দাঁড়িয়ে রইল, যতক্ষণ না বাসটি চোখের আড়াল হয়ে গেল। সে জানত না যে এই অপেক্ষা কয়েক দিন বা মাসের নয়, বরং কয়েক বছরের হতে চলেছে। বাসের ধুলোমাখা ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে থাকা অঞ্জলি ধীরে ধীরে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে রইল। সে জানত না যে এই অপেক্ষা কয়েক দিন বা মাসের নয়, বরং কয়েক বছরের হতে চলেছে। যাই হোক বন্ধুরা, বাস চলে যাওয়ার পর অঞ্জলি ধীরে ধীরে আবার ভাটার দিকে হাঁটতে শুরু করল। রাস্তাও একই ছিল, মানুষগুলোও একই ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা ফাঁকা হয়ে গিয়েছিল। আগে যেখানে কাজের পর অরুণের সাথে কথা বলা যেত, এখন সেখানে শুধুই নীরবতা। কুড়েঘরে ফিরে সে প্রথমবার অনুভব করল যে একাকিত্ব কতটা ভারী হতে পারে। পরের দিনও সে কাজে গেল। মাথায় ইটের বোঝা, পায়ে গরম মাটি, কড়া রোদের তাপ, সব আগের মতোই ছিল। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে এখন আর কেউ তাকে দেখে হাসত না। শুরুতে অরুণের চিঠি আসতে লাগল। সে শহরের কষ্টের কথা লিখত, ছোট ঘর, কম টাকা, দিনে পড়াশোনা আর রাতে কাজ। প্রতিটি চিঠির শেষে একটি কথাই থাকত, আমি কথা রাখব। অঞ্জলি সেই চিঠিগুলো বারবার পড়ত, যেন প্রতিটি শব্দ নিজের ভেতরে জমিয়ে রাখতে চায়। সে চিঠিগুলোকে কাপড়ে মুড়িয়ে নিজের বিছানার নিচে রেখে দিত। কিন্তু সময়ের সাথে সাথে চিঠি আসার মাঝে ব্যবধান বাড়তে লাগল। প্রথমে প্রতি সপ্তাহে, তারপর মাসে একবার, এরপর কয়েক মাস ধরে কোনো চিঠি এলো না। প্রতিবার পিয়ন এলে অঞ্জলি দূর থেকেই তার দিকে তাকিয়ে থাকত। যদি সে তার ঘরের দিকে ঘুরত, তবে বুকটা জোরে ধরফর করতে শুরু করত। কিন্তু বেশিরভাগ দিনই পিয়ন না থেমে এগিয়ে যেত। ধীরে ধীরে সে জিজ্ঞেস করাও ছেড়ে দিল। ওদিকে ভাটার কাজ আরও কঠিন হয়ে যাচ্ছিল। সকালে অন্ধকার থাকতেই কাজ শুরু হয়ে যেত। ঠান্ডা মাটি মাখা, কাঁচা ইট তোলা, তারপর শুকিয়ে গেলে সেগুলো ভাটায় নিয়ে যাওয়া, সারা দিন এটাই চলত। হাতের চামড়া মোটা হয়ে গিয়েছিল, কাঁধে স্থায়ী ব্যথা হতে শুরু করেছিল। অনেকবার মাথা ঘুলে যেত, কিন্তু কাজ থামানো মানে মজুরি কাটা যাওয়া। সন্ধ্যায় যখন বাকি মজুররা নিজেদের পরিবারের সাথে বসত, হাসত বা বাচ্চাদের সাথে খেলত, অঞ্জলি চুপচাপ নিজের কুড়ে ঘরে চলে যেত। সে মাঝে মাঝে সেই চিঠিগুলো বের করে দেখত, কিন্তু এখন আর পড়ত না, শুধু হাতে ধরে বসে থাকত। 1 বছর কেটে গেল, তারপর 2, তারপর 3। সময়ের সাথে সাথে তার চেহারা আরও শুকিয়ে গেল, চুল রুক্ষ হতে লাগল, কিন্তু তার চোখে একটি অভ্যাস বাসা বেঁধেছিল, অপেক্ষার অভ্যাস। তারপর একদিন ভাটার মালিক বদলে গেল। পুরনো মজুরদের অন্য জেলার বড় ভাটায় পাঠিয়ে দেওয়া হল। অঞ্জলিও সেই ট্রাকে বসে চলে গেল। নতুন ভাটা আগের চেয়েও বড় ছিল, বেশি মজুর, বেশি কাজ আর বেশি কড়াকড়ি। এখন সেখানে কথা বলারও ফুরসত মিলত না। ভুল হলে মুন্সি বকাবকি করত, কখনো কখনো মজুরিও কেটে নিত। বছরের পর বছর কেটে গেল। অঞ্জলি অপেক্ষা করা বন্ধ করেনি ঠিকই, কিন্তু আশা করা ছেড়ে দিয়েছিল। তার মনে হল হয়তো অরুণ এখন অন্য কোনো জগতে পৌঁছে গেছে, যেখানে তার কোনো জায়গা নেই। অন্যদিকে শহরে অরুণের জীবনও সহজ ছিল না।
শুরুতে তার অনেকবার মনে হয়েছিল যে সে হেরে যাবে। টাকা শেষ হয়ে যেত, খাবার জুটত না, অসুস্থ অবস্থাতেও কাজ করতে হতো। কিন্তু প্রতিটি বিপদে তার অঞ্জলির মুখটা মনে পড়ত, সেই শান্ত চাহনি, সেই বিশ্বাস। সে নিজেকে বলতো, আমি যদি হেরে যাই তবে ওর সব ত্যাগ বেকার হয়ে যাবে। ধীরে ধীরে তার পরিশ্রম কাজে আসতে শুরু করল। সে পরীক্ষায় পাশ করতে শুরু করল, কোচিংয়ের লোকরাও তাকে চিনতে শুরু করল। তারপর একদিন সেই পরীক্ষাও সে পাশ করে ফেলল, যাকে মানুষ অসম্ভব বলত। কয়েকটি ধাপ পেরিয়ে অবশেষে সেই দিনটি এলো, যেদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা হল। তালিকায় অরুণের নাম ছিল। সে একজন আইপিএস অফিসার হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে তার আনন্দ তো হল, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতাও ছিল। লোকেরা ফোন করছিল, অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু সে এত ভিড়ের মাঝেও নিজেকে একা অনুভব করছিল। রাতে যখন চারপাশ শান্ত হয়ে গেল, সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। হঠাৎ তার মনে পড়ল মাটির গন্ধ, ভাটার আগুন, আর সেই মেয়েটির কথা, যে কিছু না চেয়েই নিজের সবকিছু দিয়ে দিয়েছিল। সে অনেকদিন পর নিজের পুরনো ব্যাগ থেকে একটি ছোট কাপড় বের করল। তাতে সেই চিঠিগুলো ছিল, যেগুলো সে কখনো অঞ্জলিকে পাঠিয়েছিল, সেগুলোর কার্বন কপি। সে অনেকক্ষণ ধরে চিঠিগুলোর দিকে তাকিয়ে রইল। কয়েকদিন পর সে তার পোস্টিংয়ের আদেশ পেল। কাগজটা খুলেই সে কিছুক্ষণের জন্য সেদিকে তাকিয়ে রইল। তাকে সেই জেলাতেই পাঠানো হয়েছিল যেখানে তার গ্রাম ছিল। বুকটা দ্রুত ধরফর করতে লাগল। ৮ বছর পর সে আবার সেই মাটিতে ফিরতে চলেছে, যেখান থেকে সে শুরু করেছিল। জেলায় পৌঁছাতেই তাকে স্বাগত জানানো হলো। সরকারি গাড়ি, নিরাপত্তা কর্মী, অফিস, সবকিছু নতুন ছিল, কিন্তু বাতাসে সেই পুরনো মাটির গন্ধ ছিল। কাজের সুবাদে সে আলাদা আলাদা এলাকায় পরিদর্শন করতে শুরু করল। সব জায়গায় লোকেরা তাকে সম্মানের চোখে দেখত, সালাম করত, কিন্তু সে প্রায়শই জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত, যেন কাউকে খুঁজেছিল। একদিন হঠাৎ সে তার ড্রাইভারকে জিজ্ঞেস করল, এখানে আশেপাশে ইটের ভাটা কোথায় আছে? ড্রাইভার সাথে সাথেই বলল, স্যার, সামনে বড় ভাটা আছে, অনেক মজুর কাজ করে ওখানে। অরুণ নিচু গলায় বলল, ওখানেই চলো। গাড়ি কাঁচা রাস্তায় ঘুরে গেল। অনেক দূর পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। গাড়ি যতই কাছে পৌঁছাল, হাতুড়ির শব্দ, মানুষের ডাক আর ইটের ঠকঠক শব্দ পরিষ্কার শোনা যেতে লাগল। গাড়িটি থামল। অরুণ কিছুক্ষণের জন্য ভেতরেই বসে রইল। বুকটা খুব জোরে ধরফর করছিল। সে বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসেছে আর কি দেখতে চলেছে। অবশেষে সে দরজা খুলল এবং নিচে নামল। তার চোখ মজুরদের ভিড়ের ওপর ঘুরতে লাগল। মাথায় বোঝা নেওয়া নারী, মাটিতে মাখামাখি হওয়া পুরুষ, রোদে পোড়া চেহারা, আর তখনই ভিড়ের মাঝে সে একটি চেহারা দেখতে পেল। মাথায় ইটের ভারী স্তূপ, বাঁকা কোমর, ধীর পদক্ষেপ। কিন্তু ওই চেহারা সে হাজারো মানুষের মাঝেও চিনতে পারত। সে ছিল অঞ্জলি। ৮ বছর পরও সে একই রকম, শুধু একটু বেশি ক্লান্ত, বেশি দুর্বল আর খুব বেশি একা। অরুণ সেখানেই থমকে দাঁড়াল, যেন শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। তার বিশ্বাস হচ্ছিল না যে মানুষটি তাকে স্বপ্নের পথে পাকিয়েছিল, সে আজও সেই ধুলোয় চাপা পড়ে বেঁচে আছে। অঞ্জলি তখনও তাকে দেখতে পায়নি। সেই ইটের বোঝা নামিয়ে রেখে আবার ঘুরে দাঁড়াল এবং পরের স্তূপ তোলার জন্য এগোল। অরুণের গলায় শব্দ আটকে গেল। ৮ বছর আগে যে মেয়েটি তাকে এগিয়ে যাওয়ার জন্য নিজের সবকিছু দিয়ে দিয়েছিল, আজ সেই এত কঠিন জীবনযাপন করছে। সে খুব নিচু গলায় ডাকল, অঞ্জলি। গলার আওয়াজ খুব নিচু ছিল, কিন্তু তা যেন সোজা তার হৃদয়ে গিয়ে পৌঁছাল। অঞ্জলির পা থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। সামনে পরিষ্কার পোশাকে সরকারি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন অফিসারকে দেখতে পেল। প্রথমে তো সে বুঝতেই পারল না যে ইনি কে। তারপর তার চোখ ওই চেহারায় গিয়ে আটকে গেল। চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল এবং তার হাত থেকে ইঁটের একটি অসম্পূর্ণ গাদা নিচে পড়ে গেল। অরুণ! তার মুখ থেকে শুধু এই শব্দটাই বের হল। আশেপাশের কোলাহল যেন হঠাৎ অনেক দূরে চলে গেল। দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। ৮ বছরের সময় যেন ওই মুহূর্তটিতেই আটকে গিয়েছিল। অরুণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার পা যেন খুব ভারী ছিল, প্রতিটি পদক্ষেপে অপরাধ বোধের বোঝা। তুমি এখানে? সে অনেক কষ্টে বলল। অঞ্জলি হালকা হাসার চেষ্টা করল, কিন্তু সেটা ক্লান্তিতে হারিয়ে গেল। এখানেই কাজ করি, সে স্বাভাবিক গলায় বলল, যেন এতে বিশেষ কিছুই নেই। অরুণের চোখ তার হাতের দিকে গেল। আঙুলগুলো ফাটা ছিল, হাতের তালু পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল।
তার মনে পড়ল এই হাতগুলোই একসময় তার জন্য খাবার রাখত। তার গলা ধরে এলো। তুমি জানাওনি কেন? সে নিচু গলায় জিজ্ঞেস করল। অঞ্জলি চোখ নামিয়ে নিল। কি জানাতাম? তুমি তোমার পথে ছিলে, সেটাই ভালো। তার কথাই কোনো অভিযোগ ছিল না, কিন্তু দূরত্বটা স্পষ্ট ছিল। কিছু মজুর এখন তাদের দিকে তাকাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে এত বড় একজন অফিসার একজন মজুর মহিলার সাথে কেন কথা বলছে। অরুণ ধীরে ধীরে বলল, চলো একটু বসি। অঞ্জলি ইতস্তত করল, কাজ আছে, মুন্সি দেখলে বকবে। আমি কথা বলে নেব, অরুণ প্রথমবারের মতো দৃঢ় কণ্ঠে বলল। সে তাকে ভাটা থেকে একটু দূরে একটি গাছের নিচে নিয়ে গেল। সেখানে একটু ছায়া ছিল। অঞ্জলি মাটিতে বসে পড়ল, কিন্তু হাত এখনও মাটিতে মাখা। অরুণ দাঁড়িয়ে রইল, যেন বসার অধিকার সে হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর অরুণ বলল, আমি ফিরে এসেছি, এখানেই পোস্টিং হয়েছে। অঞ্জলি তার দিকে তাকাল। চেহারায় কোনো বিস্ময় ছিল না। খুব ভালো, তুমি সফল হয়েছ, সে শান্ত স্বরে বলল। আমি জানতাম। এই কথা শুনে অরুণের মন আরও ভারী হয়ে গেল। সে ভাবছিল যে হয়তো সে রেগে যাবে, কিন্তু এই শান্তভাবে মেনে নেওয়াটা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। অঞ্জলি উঠতে লাগল, আমাকে যেতে হবে, কাজ বাকি আছে। তখনই অরুণ হঠাৎ বলল, অঞ্জলি, আমার সাথে চলো। সে থেমে গেল। কোথায়? এখান থেকে, চিরকালের জন্য। অঞ্জলি কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে রইল। তার চোখে অনেক প্রশ্ন ছিল। 8 বছর পর আমার কথা মনে পড়ল? তার কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু প্রতিটি শব্দ সরাসরি বুকে বিঁধছিল। অরুণের কাছে কোনো উত্তর ছিল না। সে চোখ নামিয়ে নিল। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি কাজে জড়িয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম পরে সব ঠিক করে নেব, কিন্তু সময় পেরিয়ে গেল। অঞ্জলি দীর্ঘশ্বাস ফেলল। সময়ই তো সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না। অরুণের চোখে জল চলে এলো। আমি তোমায় কখনো আটকাতে চাইনি, অঞ্জলি। বলল, কারণ আমি জানতাম তুমি একদিন বড় কিছু হবে। শুধু ভেবেছিলাম যে তুমি ফিরে আসবে। অরুণ সাথে সাথেই বলল, আমি ফিরে এসেছি, আর এবার কোথাও যাব না। সেই সময় ভাটার মুন্সি সেখানে চলে এলো। সে অঞ্জলিকে বসে থাকতে দেখে রেগে গিয়ে বলল, এখানে কি করছিস? কাজ ছেড়ে বসে আছিস? অরুণ তার দিকে তাকালো। ওনার সাথে এভাবে কথা বলবেন না। মুন্সি রেগে গেল। আপনি কে মশাই? অরুণ পকেট থেকে নিজের পরিচয়পত্র বের করে তার সামনে ধরল। মুন্সির চেহারা সাথে সাথেই শুকিয়ে গেল। স্যার, আমি জানতাম না। অরুণ শান্ত কিন্তু কড়া গলায় বলল, আজ থেকে উনি আর এখানে কাজ করবেন না। মুন্সি চুপ হয়ে গেল। সে শুধু মাথা নিচু করে রইল। অঞ্জলি এসব অবাক হয়ে দেখছিল। সে বুঝতে পারছিল না যে তার জীবন হঠাৎ কিভাবে বদলে যাচ্ছে। অরুণ তার দিকে ঘুরল। চলো। সে তখনও ইতস্তত করছিল। আমার কিছু জিনিসপত্র আছে, সে বলল। নিয়ে আসব, অরুণ বলল। দুজনেই ধীরে ধীরে ভাটা থেকে বাইরের দিকে হাঁটতে শুরু করল। মজুররা তাদের যাওয়া দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। অঞ্জলির পা ভারী লাগছিল, যেন প্রতিটি কদমের সাথে সে তার পুরনো জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সরকারি গাড়ির কাছে পৌঁছে সে থেমে গেল। হয়তো সে কখনো এত বড় গাড়িতে বসার কল্পনাও করেনি। অরুণ দরজা খুলে দিল। ভয় পেও না, বসে পড়ো। কিছুক্ষণ পর সে চুপচাপ ভেতরে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে অঞ্জলি ওই রাস্তাগুলোকেই দেখছিল, যেগুলোর ওপর দিয়ে সে রোজ হেঁটে যেত, কিন্তু আজ সবকিছু অন্য রকম লাগছিল। কিছুক্ষণ পর সে নিচু গলায় জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছ? অরুণ উত্তর দিল, বাড়ি। তোমার বাড়ি? অরুণ মাথা নাড়ল। আমাদের বাড়ি। গাড়ি কাঁচা রাস্তা পেরিয়ে গ্রামের দিকে এগোতে লাগল। ক্ষেত, গাছপালা, পুকুর সব পেছনে পড়ে রইল। গাড়ি যখন একটি পুরনো ভাঙাচোরা ঘরের সামনে এসে থামল, অঞ্জলি চমকে উঠল। দেয়ালের পোলেস্তারা খসে পড়েছিল, ছাদ ভাঙা ছিল, উঠোনে ঝোপঝাড় গজিয়েছিল। অরুণ ধীরে ধীরে বলল, এখান থেকেই সব শুরু হয়েছিল, আর এখান থেকেই আবার শুরু করব। অঞ্জলি গাড়ি থেকে নামল এবং ঘরটির দিকে তাকাতে লাগল। তার চোখ পানিতে ভরে উঠল। বহু বছর পর তার মনে হল যে হয়তো তার অপেক্ষা শেষ হতে চলেছে, কিন্তু মনে তখনও ভয় ছিল যে এটা কোনো স্বপ্ন নয় তো। অরুণ আলতো করে দরজায় ধাক্কা দিল। সেটি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে ধুলো জমেছিল, কোনায় কোনায় মাকড়সার জাল ছিল, আর একটি ভাঙা খাটিয়া পড়েছিল। অঞ্জলি ধীরে ধীরে ভেতরে এলো। সে হাত দিয়ে দেয়াল ছুঁয়ে দেখল, যেন বিশ্বাস করতে চাইছে যে এসব সত্যি। অরুণ শান্ত গলায় বলল, এটা ঠিক করিয়ে নেব, আবার থাকার মতো বানিয়ে নেব। অঞ্জলি তার দিকে তাকালো। তুমি সত্যি এখানেই থাকবে? সে জিজ্ঞেস করল।
অরুণ কোনো চিন্তা না করেই উত্তর দিল, হ্যাঁ, এবার আর কোথাও যাব না। অঞ্জলি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভরসা এবং ভয় দুটোই ছিল। হয়তো এত বছরের দূরত্বের পর কোনো কথায় সাথে সাথে বিশ্বাস করা সহজ ছিল না। কিন্তু অরুণের চেহারায় প্রথমবারের মতো এমন এক শান্তি ছিল যা আগে কখনো দেখা যায়নি। পরের দিন থেকেই ঘর ঠিক করার কাজ শুরু হয়ে গেল। মজুর ডাকা হলো, ভাঙা ছাদ সরিয়ে ফেলা হলো, নতুন কাঠ বসানো হলো, দেয়ালে নতুন করে পলেস্তারা লাগানো হলো, উঠোনের ঝোপঝাড় পরিষ্কার করা হলো। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে সব দেখতে লাগল। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে অরুণকে কখনো কেউ গুরুত্ব দিত না, আজ সে এত বড় অফিসার হয়ে নিজের পুরনো ঘর আবার তৈরি করছে। অঞ্জলিও বসে থাকেনি। সে মাটি পরিষ্কার করত, ভাঙা বাসনপাত্র আলাদা করে রাখত, উঠোনে জল ছিটিয়ে দিত। অনেক বছর পর তার হাতে শুধু ইটের বোঝা ছিল না, ঘর বাঁধার কাজ ছিল। তার চেহারায় ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু এবার সেই ক্লান্তির মাঝে আশাও মিশেছিল। কয়েকদিনের মধ্যেই ঘর চেনা যেতে শুরু করল। নতুন ছাদ, পরিষ্কার দেয়াল, মজবুত দরজা আর খোলা উঠোন, যেন পুরনো জায়গায় নতুন জীবনের ছোঁয়া লেগেছে। যখন শেষ কাজটা পুরো হল, অরুণ দরজায় দাঁড়িয়ে ঘরটার দিকে তাকাতে লাগল। এবার ঠিক আছে, সে ধীরে ধীরে বলল। অঞ্জলি দরজার কাছেই দাঁড়িয়েছিল। তার চোখে এক অন্যরকম চমক ছিল, কিন্তু সে কিছুই বলতে পারল না, হয়তো শব্দ কম পড়ছিল। সন্ধ্যায় দুজনেই উঠোনে বসেছিল। মৃদু বাতাস বইছিল। দূরে কোথাও গরুর গলার ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছিল। অনেক দিন পর ওই ঘরে এক শান্তি নেমে এসেছিল, সেই শান্তি যা অনেক লড়াইয়ের পর পাওয়া যায়। অরুণ ধীরে ধীরে বলল, জানো, আমি যত সামনের দিকে এগোচ্ছিলাম ততটাই ফাঁকা হয়ে যাচ্ছিলাম। সব কিছু ছিল, কিন্তু শান্তি ছিল না। অঞ্জলি তার দিকে তাকাল। আজ বুঝতে পারলাম যে কিসের অভাব ছিল, সে আরও বলল। অঞ্জলি কিছুই জিজ্ঞেস করল না, কিন্তু তার চোখেই উত্তর ছিল। অরুণ তার দিকে তাকিয়ে বলল, তুমি ছিলে না। এই কথা শুনে অঞ্জলির চোখ জলে ভরে উঠল। সে চোখ নামিয়ে নিল, যেন নিজের চোখের জল লুকাতে চাইছে। কিছুক্ষণ পর সে নিচু গলায় বলল, আমি কখনো ভাবতেও পারিনি যে সবকিছু আবার এমন হয়ে যাবে। অরুণ উত্তর দিল, আমিও না, কিন্তু হয়তো কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু সময়ের নিচে চাপা পড়ে থাকে। রাত গভীর হতে শুরু করল। উঠোনে একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল। তার আলোতে দুজনের চেহারা পরিষ্কার দেখা যাচ্ছিল, ক্লান্ত কিন্তু তৃপ্ত। অরুণ গম্ভীর হয়ে বলল, একটা কথা দাও, আর কখনো আমায় ছেড়ে যাবে না। অঞ্জলি প্রথমবারের মতো কোনো ভয় ছাড়াই তার দিকে তাকাল। যদি তুমি সাথে থাকো তবে আর কোথাও যাওয়ার দরকারই পড়বে না। অরুণ ধীরে ধীরে মাথা নাড়ল, আমি সব সময় সাথে থাকব। সেই মুহূর্তে কোনো বড় প্রতিশ্রুতি ছিল না, কোনো কোলাহল ছিল না, শুধু দুজন মানুষের নীরব বিশ্বাস ছিল, যা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সত্যিকারের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। যে মানুষটি নিঃস্বার্থভাবে আপনার পাশে দাঁড়িয়েছে তাকে কখনো পেছনে ফেলে আসা উচিত নয়, কারণ পৃথিবীর কোনো উচ্চতায় সেই শূন্যতা পূরণ করতে পারে না যা নিজের আপন মানুষদের দূরে সরে যাওয়ার ফলে তৈরি হয়। কিন্তু আপনার জীবনেও কি এমন কেউ আছে যে কোনো প্রত্যাশা ছাড়াই আপনার পাশে থেকেছে? তবে কি আপনি তাকে কখনো একা ছেড়ে যেতে পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে এটি লাইক করুন, শেয়ার করুন, আর এমনই সত্য ও আবেগঘন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয়।